হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা হ্যালোয়ারিনের বাকি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো আগের দিন আমরা 25টা প্রশ্ন আলোচনা করেছি, তো আজকে এই 26 থেকে শুরু করছি। তো যে যৌগটা দেওয়া রয়েছে দেখো C7H8, তো এটা অ্যাকচুয়ালি টলুইনের স্ট্রাকচার। টলুইনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, বেঞ্জিন রিংটা থাকবে বা ফিনাইল রিং থেকে এটা CH3 গ্রুপটা অ্যাটাচ থাকবে। ঠিক আছে, তো এখানে যখন আমরা 3Cl2 যোগ করব এবং হিট দেবো, তখন আমাদের এখানে কি উৎপন্ন হবে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে এবং 3টা হাইড্রোজেন বেরিয়ে অবশেষে CCl3 এখানে ঢুকবে। তো এখানে যদি আমরা ব্রোমিন এবং Fe যোগ করি, তাহলে এটা হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ। যেহেতু CCl3 এর ক্লোরিনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ইলেকট্রনটাকে উইথড্র করার চেষ্টা করবে, ফলে এখানে ব্রোমিনটা মেটা পজিশনে অ্যাড হবে। ঠিক আছে, এবার যদি আমরা এটাতে জিঙ্ক এবং ডাইলুট HCl যদি আমরা এখানে অ্যাড করি, তাহলে এর রিডাকশন ঘটবে, বিজারণ ঘটবে এবং পুনরায় CCl3 CH3-তে কনভার্ট হবে, আর মেটা পজিশনে যেমন আমাদের ব্রোমিনটা আছে তেমন ব্রোমিনটা থেকে যাবে। তাহলে আমাদের এখান থেকে যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে মেটা ব্রোমোটলুইন। পরের প্রশ্নতে চলে আসছি। দেখো, এখানে 4টি ব্রোমোবেঞ্জিনের স্ট্রাকচার দেওয়া আছে, বাট এখানে অর্থ পজিশন, এখানে মেটা পজিশন, এখানে অর্থ এবং প্যারা পজিশন এবং এখানে প্যারামেটা পজিশনে NO2 গ্রুপ দেওয়া আছে। তো আমরা জানি যে -M এফেক্ট বা -I এফেক্ট যুক্ত গ্রুপ যত আমরা যোগ করব, তত আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কী হবে? বাড়বে, তার রেটটা বাড়বে। ঠিক আছে, বা নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের রেটটা তত বেশি হবে। আচ্ছা, তো এখানে যখনই আমরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের যখন আমরা রেট দেখতে পাবো, তখন আমরা যখন দেখতে পাচ্ছি যে লাস্টের যে অপশানটা আছে এবং তার আগের যে অপশানটা, 3 নাম্বার যে অপশানটা, এখানে আমাদের অর্থ পজিশন এবং প্যারা পজিশন আছে, তো আমরা এখানে রেজোনেন্সটা সবথেকে বেশি শক্তিশালী হবে বা -M এফেক্ট সবথেকে বেশি শক্তিশালী হবে। তাই সবথেকে বেশি হারে রিঅ্যাকশন দেবে 3 নাম্বারটা। তারপরে দেবে 4 নাম্বারটা, কারণ এখানে একটা মেটা পজিশনে থাকলেও আমাদের এখানে দুখানা NO2 গ্রুপ আছে, তাহলে 3-এর পরে 4। 1 আর 2-এর মধ্যে কি হবে? 1-এ অর্থ পজিশন, 2-এর মেটা পজিশন, তাহলে 1-এ আমার রেজোনেন্সটা কাজ করবে, তাই এর পরে হচ্ছে 1 নাম্বারটা, আর 2 নাম্বারটা মেটা পজিশন, আমরা জানি রেজোনেন্স কাজ করে না, তাই আমাদের এখানে 3, 4, 1, 2 এটা হয়ে যাবে। তাহলে আমাদের অর্ডার। এখন যদি তোমাদের মনে জাস্ট প্রশ্ন হয়, এটা একটু ক্লিয়ার করে দিই যে কেন আমাদের এখানে NO2 গ্রুপ, যেটা -M এবং -I এফেক্ট যুক্ত গ্রুপ যোগ করলে কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ভালো হবে। তো এখানে দেখো, এই যে ব্রোমিনটা বেরিয়ে যাওয়ার পর এখানে অ্যাকচুয়ালি প্লাস চার্জ তৈরি হবে, আর এখানটাতেই নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করার চেষ্টা করবে এই কার্বনটাতে, যেটা প্লাস চার্জ তৈরি হলো। ফলে -M বা -M এফেক্ট I এফেক্ট যুক্ত যদি গ্রুপ আমাদের যুক্ত হয় মানে নিচের দিকে, তাহলে কি করবে? ইলেকট্রন ডেন্সিটিটাকে আরও নিচের দিকে টেনে নেবে। ফলে এখানে যেখানে প্লাস চার্জ তৈরি হলো যে কার্বনের, সেখানে ইলেকট্রনের ঘাটতিটা, ডেফিসিয়েন্সিটা আরও বেশি হবে, ফলে সেটা ভালো নিউক্লিওফিলিক সেন্টার রূপে বিবেচিত হবে, তাই নিউক্লিওফাইল সহজেই এসে সেখানে অ্যাটাক করতে পারবে। বেশ, পরেরটা, শুষ্ক ইথার মাধ্যমে ক্লোরোবেঞ্জিন এবং সোডিয়ামের বিক্রিয়া ঘটানো হচ্ছে। ফিটিং রিঅ্যাকশন, ক্লোরোবেঞ্জিন, সোডিয়াম দিলাম, আর একটা ক্লোরোবেঞ্জিনকে আমাদেরকে এইভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বাইফিনাইল তৈরি হবে এবং 2NaCl তৈরি হবে। ঠিক আছে, বেশ, ঠিক যেমন উলম্যান রিঅ্যাকশনটা আমরা করেছিলাম সেটা। নেক্সট হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনে হয়। তার থেকে বেঞ্জিনের থেকে হ্যালোয়ারিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশনের রেটটা কম। ঠিক কথা। তার কারণটা কি? যখন আমরা একটা বেঞ্জিনের কথা বলবো, তখন এখানে যে কোনো কার্বনের সহজেই এসে ইলেকট্রোফাইল ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা ক্লোরোবেঞ্জিনের কথা বলবো, ঠিক আছে, তখন আমাদের দেখা যাবে যে ক্লোরিনের যেহেতু -I এফেক্ট গ্রুপটা খুব শক্তিশালী, ঠিক আছে, হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য, তাই ক্লোরোবেঞ্জিন হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থাৎ এটা বেঞ্জিন বলো এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখবে, তাই ইলেকট্রোফাইল এই অর্থ এবং প্যারা পজিশনে যখন এসে ঢুকবে, তখন খুব একটা ভালোভাবে ঢুকতে পারবে না। তাই প্রথম অপশানটা তো আমাদের ঠিকই আছে যে বেঞ্জিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশনের রেটটা বেশি ক্লোরোবেঞ্জিন অপেক্ষা। নেক্সট যেটা বলেছে যে অ্যারাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড অপেক্ষা বেশি সক্রিয়।
এইটা আমাদের ভুল তথ্য, কারণ অ্যারাইল হ্যালাইডে যেহেতু আমাদের রেজোনেন্সের জন্য ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়, তাই কোনোভাবেই ওটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিতে চায় না। ঠিক আছে, আচ্ছা, তো অ্যালকিল হ্যালাইড নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটা অ্যান্সার হবে। পরের প্রশ্নে চলে আসছি, কোনটাতে সিসিএল বন্ধনটা সব থেকে দুর্বল? লক্ষ্য করে দেখো, প্রথমটাতে পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স হবে, দ্বিতীয়টাতেও আমাদের এটা সিএল বেরিয়ে যাওয়ার পর পাই সিগমা পজিটিভ রেজোনেন্স হবে, 3 নাম্বারটাতেও ক্লোরোবেঞ্জিন আছে, পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স হবে, কিন্তু লাস্টেরটাতে রেজোনেন্সের কোনো ব্যাপার নেই। তাই প্রথম এবিসি 3টে অপশানে কার্বনের সাথে ক্লোরিন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করবে, বাট লাস্টের অপশানটাতে করবে না, এটা সিঙ্গেল বন্ডই থেকে যাবে। আর আমরা জানি যে ট্রিপল বন্ড সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর ডবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড। তাই যেহেতু এবিসি অপশানে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার সুযোগ রয়েছে, তাই ওখানে বন্ধনগুলো শক্তিশালী হবে, বাট লাস্টের অপশানটাতে বন্ধনটা হবে সবচেয়ে দুর্বল। পরের প্রশ্ন, SN1 বিক্রিয়ায় এ এবং বি যৌগের আদ্র বিশ্লেষণের হার কোনটার ক্ষেত্রে বেশি? প্রথমটা দেখো একটা 5 মেম্বার রিং করা আছে, পরেরটা 6 মেম্বার রিং করা আছে। ব্রোমিনটা এখান থেকে বেরিয়ে গেলে যখন SN1 রিয়েকশন দেবে, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পাই, ওভারঅল রেজোনেন্স হচ্ছে। আচ্ছা, পরেরটাতে যখন আমরা চলে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রোমিনটা বেরোনোর পর এখানে পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা পজিটিভ হচ্ছে, এবং 6 মেম্বার আমাদের রিংটা রয়েছে। তাছাড়াও আমাদের এখানে যে ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি, তখন আমাদের এখানে এটা 4n রুল ফলো করছে, এটা 4n প্লাস 2 রুল ফলো করছে, কারণ এখানে টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, 2টো পাই বন্ডের ইলেকট্রন, একটা লোন পেয়ারের ইলেকট্রন। তাহলে এটা হুকেলস রুল ফলো করছে, তার মানে এর অ্যারোমেটিক, এটা এই যৌগটা হচ্ছে আমাদের অ্যারোমেটিসিটি এর প্রকাশ পাচ্ছে যখন আদ্র বিশ্লেষণ হচ্ছে, তাই এটা বেশি স্টেবল হবে বি, তাই বি এর থেকে বেশি হারে বিক্রিয়া করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটাতে সিএলটা সহজেই বেরিয়ে যাবে, আইটা তো ডাইরেক্ট যুক্ত আছে, তাহলে আইটা তো রেজোনেন্স করবে, ফলে আইটা এখান থেকে বেরোতে পারবে না, তাহলে এখানে আইটা যেমন আছে অ্যাসিডিস থেকে যাবে, সিএলটা বেরিয়ে যাবে, তার পরিবর্তে সিএন প্রবেশ করবে, তাহলে লাস্টের অপশানটা অ্যান্সার হবে। ঠিক আছে, বেশ, NaCN আছে, ডিএমএফ আছে, মেকানিজমটা অবশ্যই SN2 এর থ্রু দিয়ে যাবে। পরেরটাতে টলুইনের সাথে 2 মোল Cl2 দেওয়া আছে, তাহলে আমরা খুব ভালো করেই জানি টলুইনের সাথে যখন Cl2 বিক্রিয়া হয় হিট দিয়ে ফুটন্ত অবস্থাতে এবং আলোকের উপস্থিতিতে, তখন এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে, আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মানেই বেঞ্জিন বলের বাইরে রিয়েকশন হবে। তো এখন ব্যাপার হচ্ছে, যদি 1 মোল Cl2 দিতাম তাহলে আমরা এখানে CH2Cl লিখতাম, আমরা 2 মোল দিয়েছি তাহলে আমরা এখানে CHCl2 লিখব, যদি 3 মোল দিতাম বা এক্সেস দিতাম তাহলে এটা CCl3 লিখতাম, তাহলে আমাদের এখানে অপশান হবে সি এরটা। পরের প্রশ্ন, অর্থ ডাইক্লোরোবেঞ্জিন অপেক্ষা প্যারা ডাইক্লোরোবেঞ্জিন জৈব দ্রাবকে বেশি দ্রাব্য। এটা ভুল স্টেটমেন্ট, তার কারণ বেঞ্জিন অর্থ ডাইক্লোরোবেঞ্জিন জৈব দ্রাবকে বেশি দ্রাব্য হয় প্যারা অপেক্ষা, তাহলে অর্থর সলিবিলিটি প্যারা অপেক্ষা বেশি, তার কারণ একটাই, যে অর্থটা হচ্ছে পোলার বাট প্যারাটা হচ্ছে নন পোলার, যেহেতু প্যারার এরকম সিমেট্রিক্যাল স্ট্রাকচার হয়, তাই এর ক্ষেত্রে সলিবিলিটিটা দেখা যায় কম। তাহলে আমার এখানে স্টেটমেন্টটা ঠিক আছে, মানে কারণটা ঠিক আছে যে অর্থ ডাইক্লোরোবেঞ্জিন পোলার বাট প্যারা ডাইক্লোরোবেঞ্জিন পোলার নয়। তো প্রথম অপশানটা বিবৃতিটা ভুল, তার কারণটা হচ্ছে আমাদের এখানে অর্থর সলিবিলিটিটা বেশি কার তুলনায় প্যারা অপেক্ষা, কিন্তু এখানে প্যারার সলিবিলিটি বেশি বলেছে, তাহলে ভুল, তাহলে এ সঠিক নয় বাট আরটা সঠিক। তারপরেরটাতে HBr এবং পারক্সাইড দেওয়া আছে, HBr এবং পারক্সাইড দিলে অ্যান্টিমার্কোনিকভ রুল হবে, তার মানে এখানে আমার হাইড্রোজেনটা অ্যাড হবে, এখানে আমার বিআরটা অ্যাড হবে, তাহলে কোন অ্যান্সারটা হবে আমাদের প্রথমকার অপশানটা। তারপরেরটাতে আমাদের স্যান্ডম্যান রিয়েকশন, ক্লোরোবেঞ্জিন হবে, এই N2Cl বেরিয়ে যাবে, Cl ঢুকবে, তারপরে Mg ঢুকলে পরে হবে MgCl, ওই পার্টটা MgCl হয়ে যাবে, তাহলে বি এর অপশানটা। তারপরের কোশ্চেনটা, নিচের কোনটি সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করে? আমরা একটু আগেই পড়লাম যে যদি আমরা ক্লোরোবেঞ্জিনের সাথে -M এফেক্ট যুক্ত গ্রুপ যোগ করি, তাহলে তার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার রেটটা কী হবে? বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন,
এখানে দেখো বিআরটা তো বেরোতে চাইবে না, কারণ রেজোনেন্স হবে, রেজোনেন্সের ফলে ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে থাকবে, তাহলে এই বিআরটা চট করে বেরিয়ে যাবে। বিআরটা বেরিয়ে যাওয়ার ফলে এখানে আমাদের এসএইচটা নিউক্লিওফাইল লুপে ঢুকবে এবং আমার প্রথম অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, ব্রোমোবেঞ্জিনের সাথে C2H5 বিআর দেওয়া আছে, উর্জ ফিটিং রিয়াকশন, রিয়াকশানটার নাম হবে উর্জ ফিটিং রিয়াকশন। প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা হবে আমাদের এরকম, এর সাথে C2H5 যোগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে ইথাইল বেঞ্জিন তৈরি হলো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফেরিক আয়রনের উপস্থিতিতে অন্ধকারে বলেছে মানে আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, তাহলে ফ্রি রেডিক্যাল হবে না, তার মানে বেঞ্জিন বলয়ে সিএলটা ঢুকবে, ঠিক আছে। কি পজিশনে ঢুকতে পারে? অর্থ পজিশনে ঢুকতে পারে বা প্যারা পজিশনে ঢুকতে পারে, কারণ ক্লোরোবেঞ্জিন হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং। আচ্ছা, তাহলে আমাদের এখানে CH3টা যেহেতু, টলুইনটা যেহেতু অর্থ প্যারা ডিরেক্টিং, তাই আমাদের এখানে সিএলটা একবার অর্থতে ঢুকবে, একবার প্যারাতে ঢুকবে, তাহলে ডি এর অপশানটা কারেক্ট। এরটা কখন কারেক্ট হতো? যদি আলোতে যদি বিক্রিয়াটা ঘটানো হতো সূর্যালোকের উপস্থিতিতে, তখন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হতো। তো আমার এখানে যে সাবস্টিটিউশনটা হলো এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সিএল প্লাস ইলেকট্রোফাইল এখানে ঢুকেছে। পরেরটা, ক্লোরোবেঞ্জিন কী করে আমরা বানাবো? বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন থ্রু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। বেঞ্জিন নিতে হবে, ক্লোরিন নিতে হবে, অনাদ্র FeCl3 নিতে হবে, তাহলে এখান থেকে Cl প্লাস পাবো, সেই Cl প্লাসটা প্রবেশ করবে। SN2 বিক্রিয়াকে ভালো দেবে সব থেকে, তো বেঞ্জাইল ক্লোরাইড গঠনটা হচ্ছে এরকম, বেঞ্জিন রিং CH2Cl, এখান থেকে Cl বেরিয়ে গেলে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন পাবো, ফলে এটা SN1 দিতে চাইবে, তাহলে প্রথম কার্ডটা তো হলো না, SN1 দিতে চাইলো এটা, ঠিক আছে, SN1। আচ্ছা, ইথাইল ক্লোরাইড CH3CH2Cl 1 ডিগ্রি মানে এটা আমার SN2 দিতে চাইবে। ক্লোরোবেঞ্জিন তো SN1 SN2 কোনোটাই দিতে চায় না। আইসোপ্রোপাইল ক্লোরাইড আমাদের সেক্ষেত্রে যেটা হচ্ছে 2 ডিগ্রি, আইসোপ্রোপাইল ক্লোরাইড, কার্বন 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 কার্বন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আইসোপ্রোপাইল ক্লোরাইড যেটা CH3CH2Cl আইসোপ্রোপাইল ক্লোরাইড, তাহলে আমাদের এখানে এটা কয় ডিগ্রি হয়ে গেল? 2 ডিগ্রি হয়ে গেল। তাহলে SN2 সব থেকে ভালো দেবে কোনটা? এখান থেকে বি এর অপশানটা আমার এখানে অ্যান্সার হিসাবে দাঁড়ালো, ঠিক আছে। বেশ, এটা 2 ডিগ্রি লিখে রাখলাম, 2 ডিগ্রি হ্যালোঅ্যালকেন। তারপরেরটা, OH মাইনাস যখন নিউক্লিওফাইলের সাথে অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন ক্ষেত্রে ভালো হবে? তো অবশ্যই NO2 গ্রুপ থাকলে আমরা দেখলাম যে নিউক্লিওফিলিক রিয়েকশন ভালো হচ্ছে। তো NO2 গ্রুপ যদি অর্থ প্যারা পজিশনে দুটো পজিশনে একসাথে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে ডি এর অপশানটা হবে। লাস্ট একটা SN1 কার ক্ষেত্রে অধিকতর কার্যকরী হবে? তো আয়োডিন এখানে ভালো লিভিং গ্রুপ, তাই এখানে আয়োডিন যদি বেরিয়ে যায় তাহলে এই পোর্শনটাতে প্লাস চার্জ তৈরি হবে, ফলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে SN1 এর ক্ষেত্রে সব থেকে ভালো হবে। তারপরের প্রশ্নটা, এখানে লিভিং গ্রুপ হিসাবে Cl আছে দুটো ক্ষেত্রেই, তো একবার আছে OCH3 আর একবার আছে NO2। OCH3 এর প্লাস এম এফেক্ট কাজ করে, NO2 এর মাইনাস এম এফেক্ট কাজ করে। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস এম এফেক্ট যখন আমাদের থাকবে, ঠিক আছে, এখানে যেহেতু নিউক্লিওফাইলটা এখানে যখন বিক্রিয়াটা হচ্ছে সিএলটা বেরিয়ে যাবে, নিউক্লিওফাইলটা এখানে ঢুকবে আর কি। তো প্রথম ক্ষেত্রে বিক্রিয়াটা যেটা মেকানিজমটা হবে সেটা আমাদের SN1 এর থ্রু দিয়ে যাবে, দ্বিতীয়টার ক্ষেত্রে SN2 এর থ্রু দিয়ে যাবে, কারণ প্রথমটার বেলাতে যখন আমাদের এখানে প্লাস চার্জটা তৈরি হবে SN1 মানে কার্বোক্যাটায়ন ফরমেশন হবে, প্লাস এম এফেক্ট আছে, তাই কিছুটা ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে প্লাসটাকে বেশি স্টেবল করার চেষ্টা করবে, অর্থাৎ কার্বোক্যাটায়নটাকে বেশি স্টেবল করার চেষ্টা করবে। কিন্তু NO2 যেহেতু ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, তাই এখানে যদি আমরা প্লাস চার্জ আনি, ঠিক আছে, SN1 বিক্রিয়া ঘটায়, তাহলে সেটা আরও বেশি আনস্টেবল হয়ে যাবে। আচ্ছা, তো সেই কারণে আমাদের এখানে প্রথম কার্ডটা SN1 মেকানিজম ফলো করছে, পরেরটা SN2 মেকানিজম ফলো করছে। তারপরেরটাতে Cl আছে আর Br আছে, আগে তো Brটা MgBr-এ কনভার্ট হবে, আর যদি সিএলটা হতে চাই সিএলটাও হতে পারে, আগে বিআর হবে তারপরে সিএল হবে। তো আমাদের এখানে এমন কোনো অপশান নেই যেখানে সিএলটা ফাঁকা আছে, মানে সিএলটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন আছে, বিআরটা শুধুমাত্র কনভার্ট হয়েছে, সেরকম কিছু নেই। বিয়ের অপশানটাতে দেখো 2 জায়গায় CH2H হয়ে গেছে, এটা কখনো হওয়া পসিবল নয়। তাহলে আমাদের এখানে যেটুকু বুঝতে পারছি সেটা আমাদের এখানে এরকম করতে হবে, ডান দিকটা তো MgBr-এ কনভার্ট করতে হবে, বাঁ দিকটাকেও MgCl-এ কনভার্ট করতে হবে,
এরপর যখন আমরা CH2O আমরা দিলাম হাইড্রোলিসিস করব, তো আমরা তো এটা জানি যে এখানে CH2H গ্রুপটা ঢুকে পড়বে, এদিকেও CH2H গ্রুপটা ঢুকে পড়বে। তাহলে প্যারা পজিশনে পরস্পর CH2H গ্রুপগুলো ঢুকবে। কখন? যখন আমরা এখানে HCHO দিয়ে হাইড্রোলিসিস করব। যদি আমার এমন একটা অপশান থাকতো যে বাঁ দিকে মনে করো Clটা আছে আর এদিকে এটা আছে, তাহলে সেই অপশানটা আমাদের কারেক্ট হতো, কিন্তু প্রথমকার অপশানটা কখনোই হবে না। ডিডিটি স্ট্রাকচার আমরা খুব ভালো করেই জানি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। আচ্ছা, আয়রনের উপস্থিতিতে ক্লোরিনের সাথে টলুইনের বিক্রিয়া ঘটানো হচ্ছে, কি প্রোডাক্ট আমাদের এখানে উৎপন্ন হবে সেটা জানতে চেয়েছে। তাহলে যদি শুধুমাত্র টলুইনের সাথে ক্লোরিন দিয়ে হিট দেওয়া থাকতো তাহলে আমরা বাইরে বিক্রিয়াটা ঘটাতাম, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যেহেতু আয়রনের উপস্থিতিতে বলেছে, তার মানে আমার এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে দিয়ে যেতে হবে। আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানেই আমাদের এখানে অর্থ প্রোডাক্ট হবে আর প্যারা প্রোডাক্ট হবে। আচ্ছা, তাহলে প্যারাটা মেজর প্রোডাক্ট, তাহলে এখানে প্যারাটা লিখলাম। অর্থ তো এখানে দেওয়া নেই, মেটা দেওয়া আছে, মেটা তো হবে না। গ্যাটারম্যান বিক্রিয়া বলেছে, গ্যাটারম্যান আমরা জানি কপার আর HCl ব্যবহার করা হয়। স্যান্ডমেয়ারে CuCl HCl, গ্যাটারম্যানে কপার আর HCl। কি তৈরি করা হয়? ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরিতে এই প্রসেসটা কাজে লাগে, ঠিক আছে। এটা একটা বেটার মেথড দ্যান স্যান্ডমেয়ার, তাহলে ক্লোরোবেনজিন ফর্মেশন হয়। পরেরটাতে কী হবে? ক্লোরোবেনজিনের সাথে আমার Mg দেওয়া আছে, তাহলে আমি এখানে এটাকে MgCl করে ফেলি, গ্রিগনার রিয়েজেন্ট বানিয়ে ফেললাম। MgCl, এটা ডেল্টা প্লাস, এই কার্বনটা হচ্ছে ডেল্টা মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এইবার যখন এর সাথে এই অক্সিজেনের বিক্রিয়া আমরা ঘটাবো, তখন আমাদের কি হবে? কার্বনটা যে পরে এখানে অ্যাটাক করবে, ফলে আমাদের কি হবে? এখানে একটা বন্ড ভেঙে যাবে, ফলে আমাদের এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে এরকম। এটা যখন এখানে এই কার্বনটাতে অ্যাটাক করছে CH2, তার পাশে দেখো আর একটা কার্বন আছে CH2, O মাইনাস হয়ে যাবে, তার সাথে MgClটা জুড়ে যাবে, দিয়ে হাইড্রোলিসিস হয়ে OH ফর্মেশন হবে। তার মানে আমার যে প্রোডাক্টটা দাঁড়ালো সেটা হবে আমার এখানে যে অ্যান্সারটা আর কি, এখানে এই একটা দুটো তারপরেই একটা দুটো তারপরেই আমার এখানে ওয়েজটা চলে আসবে, মানে আমার প্রথম অ্যান্সারটা এখানে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। দুটো কার্বন, দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তারপরেই তার সাথে ওয়েজটা বন্ড হয়েছে, তাহলে মিলে গেল এটা। আচ্ছা, তো এই প্রশ্নগুলো এখানেই কমপ্লিট করা হলো। পরবর্তীকালে আরও হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন থেকে অন্য জায়গা থেকে প্রশ্ন পেলে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।